পিতৃসমান শ্বশুরমশাই, ওনার আজ চলে যাওয়া, এই পরিবারকে ছেড়ে আজ 11 দিন হয়ে গেল। সারা ঘর শূন্য করে উনি যে গেছেন, আজ আমার ঘর শূন্য ওনার জন্য, সেটা আমি প্রতি মুহূর্তে ঘরের চারিদিক ঘুরতে ঘুরতে বুঝতে পারছি, সেই অনুভব করতে পারছি। আজ আমি সারা পশ্চিম বাংলা এবং সারা দেশের যেসব জায়গায় গেছি, বাবার ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে সব জায়গা আমি নিশ্চিন্তভাবে সমাজের কাজ করে বেরিয়েছি। কিন্তু আজ সেই শূন্যতা বুঝতে পারছি যে আমি সেইভাবে আগেকার মতো আর কি করে সেই সংসার সামলে কি করে বাইরের কাজগুলো আমি গুছিয়ে করব, সেইটাই আমি আজ 11 দিন হয়ে গেল বসে বসে ভাবনা চিন্তা করি, কিন্তু কিছুই ভেবে এখনো কুল করতে পারছি না। বাবা যে এই সংসারের কি ছিলেন, বিশেষ করে আমার সংসারের তিনি যে দায়িত্ব পালন করে গেছেন, আমি কত সময় কত বকেছি যে আপনার বয়স হয়েছে, এইগুলো করা ঠিক নয়, কিন্তু উনি শুনতেন না। উনি নিজেকে অনেক সুস্থ সবল ভাবতেন, ভেবে সেই সাইকেল নিয়ে সারাদিন উনি ওনার ইচ্ছা মতো যেটা মন চাইতো সেটাই করতে খুঁজতেন। এই জন্য অনেক ওনাকে বকতাম। আজ সেগুলো মনে পড়ছে এবং খুব খারাপ লাগছে। উনি আমাকে কোনোদিন সেই অভাবটা বুঝতে দেন নাই যে আমি এ বাড়ির একজন বৌমা। আমাকে মেয়ের মতোই ভেবেছেন। আমি 2000 সালে ওনার বাড়ির বৌমা হয়ে এসেছিলাম। দেখতে দেখতে আজ 2021 সাল হয়ে গেল। আমি বাবার মতোই ভেবে গেছি, বাবার অভাব বুঝতে পারিনি। আমার বাবা 2004 সালে গত হয়েছিলেন, কিন্তু সেই বাবার কষ্ট, সেই বাবার যে বেদনা, সেগুলো আমি ভুলেছিলাম অনেক। আজ আবার নতুন করে আমার সেই বাবার কথাও মনে পড়ে যাচ্ছে। আজ কোনো বাবাই রইল না। বাবা বলে যে সব সময় ডাকতাম, কত সময় কত মজাও করেছি, কত হাসাহাসি করেছি। আজ সেই শূন্যতাগুলো আমি বুঝতে পারছি যে একটা সংসারে বট গাছের ছায়ার মতো উনি ছিলেন, ছায়া দিয়ে। আজ সেই ছায়া আমরা হারিয়ে ফেলেছি। সেই বট গাছ মনে হচ্ছে কেউ যেন কেটে নিয়ে চলে গেছে, আর সেই ছায়া নেই। তো অনেক কিছুই বলার, কিন্তু কি বলবো, বলার ভাষা আমি পাচ্ছি না। তবুও এই যে মনোবাদী ব্যবস্থা, এই মনোবাদী ব্যবস্থার বিরুদ্ধে বাবাকে আমরা অনেক কিছু, আমরা যে সমাজের কাজকর্ম করি বোঝাতাম। উনি বুঝতেন, বলতেন তোরা যেটা ভালো মনে করবি সেটাই আমার জন্য করবি। আমি সব সময় তোদের কাজে সহমত দিলাম। তোরা আরো বড় হ, এগিয়ে চল, তোদের মেয়েদেরকে বিদেশে পাঠাবি, বিদেশে যাবে, এটাই আমার স্বপ্ন। আর বিশেষ কিছু আমি বলতে চাইছি না। আজ আমরা শ্রাদ্ধ না করে সেই মানুষটার আজ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। বিশেষ কিছু না বলে আমি আমার কথা শেষ করছি, ওনাকে শ্রদ্ধা জানিয়ে।
আমরা হ্যালো 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 আমরা বড় বৌমা মাননীয় মদন মোহন বাগদি মহাশয়ের বড় বৌমা মধুমিতা বাগদির কথা শুনলাম। সত্যি অনেক কিছু চাইলেও মুখ থেকে বেরিয়ে আসে না, বেরিয়ে আসতে পারছে না, পরিস্থিতি সেরকম সাথ না থাকার জন্য। আমারও ঠিক মদন মোহন বাগদি মহাশয়ের সঙ্গে 2-3 বছরের 3-4 বছরের একটা সম্পর্ক। 3-4 বছরে এসে যেটুকু দেখেছি যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট সবল, শক্ত সামর্থ্য ছিলেন। মধুমিতাদির কথাতেও আমরা জানতে পারলাম, যেহেতু আমরা সংগঠনের সঙ্গে যুক্ত, তাই আমরা আশ্বস্ত, শুধু কেবল মুখে বলে আশ্বস্ত করার ব্যাপার কিছু নেই। মদন মোহন বাগদি মহাশয়ের পরিবারের যারা অবশিষ্ট রয়ে গেছেন তাদের সাথ সহযোগিতা মধুমিতাদি তথা আমাদের মেঘনাথদা সকলের সহযোগিতা যেমন অবশ্যই পাবেন, আমরা সাংগঠনিকভাবে সমস্ত প্রান্তে দিকে দিকে মানুষজনের আমাদের এই স্মৃতিচারণ করা এবং মানুষজনের প্রতি শ্রদ্ধা জানানো, সঠিক শ্রদ্ধা জানানো, জ্ঞাপন করা, তার জন্য যাবতীয় যে করণীয় কাজ সেগুলো আমরা নিরন্তর করে চলেছি এবং আমরা এই নিরন্তরভাবে আমরা এই কাজ এগিয়ে নিয়ে যাব। পরবর্তী শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পরবর্তী শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের জন্য মাননীয় মদন মোহন বাগদি মহাশয়ের স্মৃতিচারণের জন্য আমি অনুরোধ করছি মাননীয় সাংগঠনিকগতভাবে বহুজন ক্রান্তি মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি সাধন রুইদাস মহাশয়কে। সর্বপ্রথম আমি শ্রদ্ধেয় কাকু মদন মোহন বাগদি মহাশয়ের প্রতি আন্তরিক আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। সমস্ত পরিবারের যে শোক এবং ভারাক্রান্ত যে হৃদয়, তাতে আমি সমবেতী। 2013 সাল থেকে এই পরিবারটির সাথে আমার সাক্ষাৎ হয় এবং ক্রমাগত ধীরে ধীরে একজন পরিবারের সদস্যর মতোই হয়ে গেছি। তো প্রিয় মানুষের যে বিচ্ছেদ, সেটা উপলব্ধি করছি। আমাদেরকে স্বাভাবিক হতেই হয়, কেননা যে প্রকৃতির নিয়ম, এই প্রকৃতির নিয়মকে আমরা কেউ তো লঙ্ঘন করতে পারি না। কাকু আমাদের মধ্যেই রয়েছে, জীব সত্তা, প্রাণ
সত্তা থেকে জড় সত্তায় উনি রূপান্তরিত হয়ে গেছেন, রূপের পরিবর্তন ঘটে গেছেন। এই হাওয়া বাতাস মাটি এর মধ্যেই উনি রয়েছেন। একটা সময় এই হাওয়া বাতাস মাটি আলো থেকেই আমাদের এই জীব সত্তার যে শরীর, বাবা মায়ের মধ্য থেকে আমরা সেটা পাই। আবার প্রকৃতির নিয়মে পরিণতির পর একটা পরিসমাপ্তি আসে, আমরা আবার প্রকৃতিতে বিলীন হয়ে যাই। আমাদের কাকুও প্রকৃতিতে বিলীন হয়ে গেছেন, আমাদের সমস্ত পূর্বপুরুষরা প্রকৃতিতে বিলীন হয়ে গেছে। আমরা যারা রয়েছি আমরা প্রকৃতিতে বিলীন হয়ে যাব। কিন্তু এই ধরনের স্মৃতিচারণের উদ্দেশ্য কী, লক্ষ্য কী, এই বিষয়টা আমাদের চর্চা করা দরকার রয়েছে আজকে। কারণ আমরা মনে করি কোনো একজন মানুষকে সত্যিকারের যদি সম্মান জানাতে হয় তাহলে ওনার কর্মজীবনের যে শিক্ষা, সেই ইতিবাচক শিক্ষাগুলোকে আমাদের গ্রহণ করতে হবে এবং সমাজের কাছে সেই ইতিবাচক শিক্ষাগুলোকে নিয়ে যেতে হবে। তো আমাদের পূর্বপুরুষদের যে ইতিহাস, আমাদের মাতা পিতার যে ইতিবাচক জীবন সন্দেশ, জীবন সংঘর্ষের দিক, সেগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের তুলে ধরা দরকার, যাতে ওনাদের সেই আকাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটাকে আমরা পাথেয় করতে পারি। আমি যখন এখানে আসতাম কাকু খুব বেশি আমার সাথে কথাবার্তা বলতেন না, কিন্তু এটুকু খোঁজ খবর নিতেন, বাবা সব কিছু ঠিকঠাক চলছে তো। অর্থাৎ আমরা যে সামাজিক জাগৃতি অভিযান সারা দেশব্যাপী চালাচ্ছি, এটা উনি খুব ভালোভাবে জানতেন, বুঝতেন এবং উনি একদম সম্পূর্ণভাবে আমাদেরকে সমর্থন করতেন, সাপোর্ট করতেন। কিন্তু ওনার অভাব কি না, ওনার অভাব যেটা আমাদের প্রজন্মের বলা থেকে এটা মনে হয় বলা উচিত হবে যে আমাদের পূর্বপুরুষদের একটা ব্যাপক প্রজন্মকে এই ব্রাহ্মণবাদী যে সোশ্যাল সিস্টেমের মধ্য থেকে একদম দাবিয়ে রাখা হয়েছিল, তারই উনি শিকার, যার জন্য ওনার উপলব্ধিটা আমাদের কাছে ফুটিয়ে তুলতে পারতেন না, বা আমাদের সামনে এসে উনি যে দিশা নির্দেশ করবেন তার নেতৃত্বের যে গুণাবলী, তার বিকাশ ওনার মধ্যে ছিল না। কারণ কি, সেই সুযোগ, সেই অবসর ওনাকে দেওয়াই হয়নি এই পরিবেশ থেকে। মেঘনাথদার কথায় যেটা আমরা জানলাম, তো প্রায় সমস্ত মাতা পিতার ওই ধরনেরই তাদের মানসিক ইচ্ছা থাকে যে আমার সন্তান সন্ততি তারা যেন মান সম্মান স্বাভিমান নিয়ে মাথা উঁচু করে থাকুক, তারা যেন পরনির্ভরশীল হয়ে না থাকে, তারা যেন মাথায় নিচু করে না থাকে, তারা যেন নিরুপায় অবস্থায় না থাকে। মান সম্মান স্বাভিমান নিয়ে মাথা উঁচু করে কখন থাকা যায়? যখন সে সচেতন হতে পারে কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ঠিক, কোনটা ভুল, এটা যখন নির্ণয় নিতে পারে। শুধু নির্ণয় নিলেই হবে না, সে নির্ণায়ক জায়গাটা অ্যাচিভ করার মতো তার সামর্থ্য নির্মাণ করতে পারে। তখন সেই ব্যক্তি বা সেই পরিবার বা সেই সমাজ মান সম্মান স্বাভিমান নিয়ে মাথা উঁচু করে মান সম্মান নিয়ে বাঁচতে পারে। আজকে আমাদের ভারতবর্ষে যদি দেখি, তাহলে আমরা যে কমিউনিটির মানুষজন, অর্থাৎ আমরা এই দেশের মূল নিবাসী সম্প্রদায়, যাদেরকে হাজারো জাতিতে ভাগ করে দেওয়া হয়েছে, সর্বোপরি শিডিউল কাস্ট যারা, তাদেরকে অছুত বলে ঘোষণা করা হয়েছে। এর পশ্চাৎ ভূমিকাটা কি, প্রেক্ষাপটটা কি, এটা জানা দরকার। কাকু এটা জানতেন। আমরা
এই কথাগুলো চর্চা আলোচনা করতাম, তখন কাকু এই বিষয়গুলো শুনতেন এবং উপলব্ধি করতেন যে হ্যাঁ বাবা, এই কথাগুলোই তো সঠিক কথা। আমরা কেউ অছুত নই, আমরা জানি এখানে কারেন্ট রয়েছে, যার জন্য পাখা চলছে, বাল্ব জ্বলছে। একটা তার যদি কোনো জায়গায় কাটা থাকে তাহলে আমরা বলবো ওটা ছোঁয়া যাবে না, কারণ কি তার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কারেন্ট যদি কোনো মানুষ বা কোনো জীবসত্তা যদি সেটাকে স্পর্শ করে তাহলে সেটা শর্ট সার্কিট হবে এবং তার প্রাণঘাতী হতে পারে। তো অছুত যারা, শিডিউল কাস্ট যারা, তাদেরকেও স্পর্শ করা যাবে না। তো কি এমন বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যাদেরকে ছুলেই এমন কিছু একটা বিক্রিয়া ঘটে যাবে? এটা কাকুর মধ্যে প্রশ্নটা আমরা উত্থাপন করেছিলাম, যেটা আমাদের মধ্যে প্রশ্নটা এসেছে। আমার মা বাবা, আমার পূর্বপুরুষরা চায় মান সম্মান স্বাভিমান নিয়ে, মান সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে হবে, এমনি এমনি তো বাঁচা যাবে না। তার জন্য সচেতন হতে হবে, ঠিক ভুল এই বিষয়টাকে বোঝার মতো জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিক ব্যাঠিক সেটা নির্ধারণ করে নির্ণায়ক ভূমিকায় সিদ্ধান্ত নিতে হবে এবং নির্ণায়ক ভূমিকাকে অ্যাচিভ করার জন্য তার সামর্থ্য নির্মাণ করতে হবে। এটা এমনি এমনি হয় না। তো এই সমাজ কাঠামোয় একটা ব্যাপক অংশের মানুষ যারা মূল নিবাসী, তাদের মধ্যে অছুত যারা শিডিউল কাস্ট, যেমন বাগদি, মুচি, ডোম, বাউরি, এই ধরনের একটা ব্যাপক অংশের মানুষ সারা ভারতবর্ষে প্রায় 1800-রও বেশি জাতি রয়েছে। এদেরকে অছুত ঘোষণা করা হয়েছে। এর একটাই লক্ষ্য ছিল যে এরা মান সম্মান স্বাভিমান নিয়ে কোনো কালেও যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কি অপরাধ ছিল না, এরা অন্যায়কে মেনে নিতে প্রস্তুত ছিল না। এরা বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ এই দেশের পুরো কবজা করার পর এই দেশের সমস্ত মূল নিবাসী যারা ওবিসি, চাষা, তেলি, তামলি, কামার, কুমোর, এইরকম প্রায় 3500-এরও বেশি জাতি রয়েছে, যারা আদিবাসী, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, এইরকম প্রায় সারা দেশে 800 জাতি রয়েছে। এরকম তামাম মূল নিবাসীদেরকে গোলাম বানিয়ে রাখার তারা যে প্ল্যানিং করেছিল, যে সমাজ ব্যবস্থা বানিয়েছিল, বৈদিক সমাজ ব্যবস্থা, সেটা মেনে নিতে অস্বীকার করেছিল, অস্বীকৃতি জানিয়েছিল। এবং শুধু অস্বীকৃতি জানায়নি, এই দখলদার ইউরেশিয়ান ব্রাহ্মণ যারা তৎকালীন আর্য নামে খ্যাত, তাদের সাথে মরণপণ সংঘর্ষে জড়িয়েছিল এবং দীর্ঘ সংঘর্ষ করার পর এদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছিল। তারই ফলশ্রুতি সাজা হিসাবে এই লোকগুলোকে অন্যান্য মূল নিবাসী মানুষদের থেকে পৃথক করার জন্য অছুত ঘোষণা করা হয়েছিল। কারণ কি, এরা যদি এই মানুষগুলোর সাথে কমিউনিকেশন করে তুলতে পারে, জোটবদ্ধ হয়ে যায়, তাহলে এদের যে বিদ্রোহী মানসিকতা, এদের যে সঠিককে স্থাপিত করার যে মনোবল, সেটাকে এরা কায়েম করার জন্য একটা বড় শক্তি নির্মাণ করবে এবং বৃহত্তর সংঘর্ষ আন্দোলনের দিকে যাবে। যার জন্য এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাক, বিচ্ছিন্ন করার জন্য এদেরকে অছুত ঘোষণা করা হয়েছিল। ছোঁয়াই যাবে না তো তার সাথে কমিউনিকেশন কে করতে যাবে? যার জন্য সমাজে চোখ খুলে দেখুন, টাউনশিপে হয়তো এতটা বুঝবেন না, কিন্তু ভিতরে একটা আন্ডার কারেন্ট একই রয়েছে। আমাদেরই ব্লাড রিলেশন রয়েছে, চাষা, তেলি, তামলি, কামার, কুমোর। তারা মুচি, ডোম, বাউরি, বাগদিদের সাথে বিয়ে শাদী করবে না, ঘনিষ্ঠভাবে মেলামেশা করবে না। কেন? হাজার হাজার বছর আগে বদ্ধমূল ধারণা এখানে গেঁথে দেওয়া হয়েছে, এদেরকে ছোঁয়া যাবে না। ছোট জাত, অছুত জাত, ছুলে জাত চলে যাবে, পবিত্রতা নষ্ট হয়ে যাবে। এই যে একটা ভীতি, এই ভীতিটা মনস্তাত্ত্বিকভাবে, মনোবৈজ্ঞানিকভাবে একটা প্রভাব তৈরি করে দিয়েছে সমাজে। এবং সেই ভীতি, সেই জাতিসত্তার নামে যে, এই পবিত্রতা রক্ষার নামে যে জাতিবাদী মানসিকতা, এটাকে আজকে সমাজে একটা স্থাপিত করে দেওয়া হয়েছে ব্রাহ্মণ্যবাদী বিভিন্ন রকম রীতি রেওয়াজ, শাস্ত্র কথা, উপকথা, দাঁত কথা, কীর্তন কথা, অলৌকিকতা, বিভিন্ন রকম বিষয় দিয়ে আমরা যারা বসে রয়েছি, আমরা আমাদের বাবা, কাকা, জেঠা, দাদু এদের থেকে কিছুটা হলেও অ্যাডভান্স। কারণ কি, ওনাদের সামনে কোনো শিক্ষা দীক্ষা চর্চা আলাপ আলোচনার সুযোগ ছিল না। প্রতিটা মুহূর্তে বাধা বিধিনিষেধ ছিল।
সমাজের শাসন ছিল, কিন্তু বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সহ আমাদের মহাপুরুষ মূলনিবাসী মানুষ যারা, সর্বপ্রথম মহাত্মা জ্যোতিরাও ফুলে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, ইনারা আমার সমাজকে সচেতন করার জন্য, আমরা অছুত কেন অছুত, কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে আমাদেরকে ছোঁয়া যাবে না? করোনার থেকেও কি কোনো মারাত্মক ভাইরাস আমাদের শরীরে রয়েছে যে ছোঁয়া গেলে সেটা চলে যাবে? কিছুই তো নেই, তবু অছুত কেন? আমাদের শিক্ষিত বুদ্ধিজীবীর কাছে আমরা এই সওয়াল খাড়া করতে চাই যে আপনারা প্রশ্ন করবেন না? এত কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে অস্পৃশ্যতা জীবনযাপন করছে, কি নির্মম যন্ত্রণাদায়ক তারা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। আমরা যখন আমাদের মহাপুরুষদের জীবনীগুলো পড়ি, আমাদের পূর্বপুরুষদের সবারই জীবনী গ্রন্থ আকারে নেই, কিন্তু আমাদের সমাজের যারা মহাপুরুষ, মহাত্মা জ্যোতিরাও ফুলে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, সর্বোপরি আধুনিক ভারতে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর একজন অছুত মাহার মুচি ঘরের ছেলে, তার প্রতি কী রকম অমানবিক অত্যাচার হয়েছে। যে পুকুরে শুয়োর, কুকুর, গরু নেমে জল পান করতে পারে, উচ্চবর্ণের লোকরা পায়খানা করে শৌচক্রিয়া করতে পারে, সেইখানে আমাদের মানুষ গিয়ে জল পান করতে পারতো না। তার জ্বলন্ত উদাহরণ বিশ্বের মহাপ্রতিভাধর ব্যক্তিত্বের মধ্যে অন্যতম হলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। ওনার সমতুল্য এশিয়া মহাদেশ ভারতবর্ষে একজনও নেই। তার সাথে এই ব্যবহার হয়েছে, পুকুরে জল পান করার অপরাধে তাকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে অজ্ঞান করে দেওয়া হয়েছে। এত বড় মাপের মানুষ যদি উনি না হতেন, তাহলে আমরা জানতে পারতাম না যে এই মানুষটার প্রতি এইরকম হয়েছে। তো সেই রকম কোটি কোটি আমার সমাজে যে সমস্ত মানুষজন রয়েছে, পূর্বপুরুষরা রয়েছে, তাদের সাথে এই ধরনের অত্যাচার হয়েছে। রাস্তায় পেরোনো যাবে না, কারণ কি ছোঁয়া যাবে। ওই জন্যে যখন উচ্চবর্ণের কোনো মানুষজন আসবে, আমাদেরকে রাস্তা থেকে সরে দাঁড়াতে হতো। রাস্তায় পেরোনো যাবে না, কারণ কি পাকা রাস্তা ছিল না, পায়ের ছাপগুলো থেকে যাবে, যার জন্য পিছনে লম্বা ঝাঁটা বা ঝাঁটি বেঁধে রাখতে হতো, পায়ের দাগগুলো মুছে যাবে। আমাদেরকে নোংরা ময়লা কাজগুলো করাতো, পায়খানা সাফ, ড্রেন সাফ, কোনো পশু মারা গেলে সেটাকে এক জায়গা থেকে এক জায়গায় ফেলে দেওয়া, ভাগাড়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কাজ আমাদেরকে করতে বাধ্য করানো হতো। তো দুর্গন্ধ লাগলে তো থুতু আসবে, থুতু ফেলতে দেওয়া হতো না। থুতু ফেলার জন্য একটা মাটির ভাঁড় মটকা গলায় ঝুলিয়ে রাখতে হতো, থুতুটা ওইখানে ফেলে রাখতে হতো। সেই থুতুটা নিজের বস্তিতে গিয়ে পরিষ্কার করতে হতো, ওইখানে থুতু ফেলতে দেওয়া যেত না। কি অপরাধ ছিল! এই মানুষগুলো ন্যায়কে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সমস্ত সমাজকে এক কাট্টা করে বিদেশি দখলদার ইউরেশিয়ান ব্রাহ্মণদেরকে দেশ থেকে দখলমুক্ত করতে চেয়েছিল। এটাই অপরাধ ছিল, তার সাজা এরা অছুত। এই বিষয়টা বুঝতে হবে আমাদেরকে। যদি এটা আমাদের ইতিহাস হয়, তাহলে আমার পূর্বপুরুষদের যে আকাঙ্ক্ষিত যে লক্ষ্য, আমার সন্তান সন্ততিরা মান সম্মান স্বাভিমান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, সেই ব্রাহ্মণে পায়ে ধরে ওদের উপর নির্ভর করে আমার মান সম্মান উপরে উঠে যায়, আমার পিতা মাতার আকাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটাকে পূরণ করা যায়। আর যদি ব্রাহ্মণ ডেকে আমার বাবার ব্রাহ্মণের রীতি রেওয়াজ ক্রিয়াকর্ম অনুযায়ী যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন পর্বটা সারতাম, শ্রাদ্ধ করতাম, তাহলে কি আমরা আমার বাবার প্রতি শ্রদ্ধা সত্যি সত্যি করতে পারতাম? ও তো নিজের একটা বাঁধা ধরা ছকে সংস্কৃত ভাষায় অপমানজনক কিছু শব্দ, যার বাংলা করলে আপনারা বুঝতে পারবেন, সেরকম শব্দ দিয়ে বলতো তোর বাবাকে স্বর্গে পাঠিয়ে দিলাম। বাস্তবে আমার বাবাকে বারবার দাসী, দাস দাস অর্থাৎ গোলাম, গোলাম দাসৈস দাস, গোলামের গোলাম এই বলে বলে অপমান করা হতো। সোহা জ্বলে পড়ে মহর্তরা। আমি সংস্কৃত জানি না, কিন্তু অল্প স্বল্প তো পড়াশোনা করেছি। যারা সংস্কৃতে অনার্স করেছেন আমার সমাজের, তখন বিধিনিষেধ ছিল, টোটাল মূল নিবাসী সমাজের মানুষের সংস্কৃত উচ্চারণ করা যেত না। আজকে সংস্কৃতে অনার্স আমার সমাজের মানুষজনরা রয়েছে, সংবিধান আছে বলে এগুলো হচ্ছে। তো তারা এই সংস্কৃতের বাংলা মানে করুন, দেখুন কত ভালো ওই মন্ত্রের মিনিং, মানেগুলো কত ভালো। সবই তো কুৎসিত ভাষা, গালাগালি, তো উন্নতি কিছু নেই। মন্ত্রের মধ্যেও ফারাক রয়েছে, বেদ মন্ত্র, পুরাণ মন্ত্র। বেদ মন্ত্রের মধ্যে কিছু ভালো ভালো কথা রয়েছে ওদের সমাজের জন্য, ব্রাহ্মণদের জন্য, ওদের পূর্বপুরুষ, ওদের বিয়ে শাদী, ওদের মাঙ্গলে কোনো অনুষ্ঠানে ওরা ভালো ভালো শব্দ ব্যবহার করে। যেমন আমরা আমাদের ছেলে মেয়েকে বলি বাবা ভালো থাক, বাবা সুখে থাক, এই কাজটা এইভাবে করবি। তো
তুই শালা মর, তোর আরও দুরারোগ্য বেদে হোক, তুই জ্বলে পুড়ে মর, এগুলো তো ভালো শব্দ না। তো বেদোক্ত যে মন্ত্র তাতে ভালো ভালো শব্দ রয়েছে ওদেরকে ভালো ভালো বলার জন্য, আর পুরাণোক্ত শব্দে যে মন্ত্র তাতে এই ধরনের রয়েছে, কুৎসিত ভাষা রয়েছে, যেগুলো আমাদের উপর প্রয়োগ করা হয়। আর বাবা মা বা আমাদের যে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, তাদের যে লক্ষ্য, তাদের যে আকাঙ্ক্ষিত জায়গা, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারলে ওদেরকে সত্যিকারের শ্রদ্ধার সম্মান জানানো হয়, আমি এটা মনে করি। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা উচিত কোনটা অনুচিত, এই নির্ণয়ই আমি নিতে পারলাম না, বুঝতেই শিখলাম না। আর আমি বড় মাপের মানুষ কী করে হলাম? যেটা বাবা চেয়েছিল, যেটা মেঘনাথ দা বললো যে সবাই বড় হোক, টাকা পয়সা ধন দৌলত নিয়ে বড় হয়ে গেলে হয় না, মাথাটা সচেতন করতে হবে। ঠিক ভুল, এই উচিত অনুচিত এই বিষয়টাকে উপলব্ধি করতে হবে, যার জন্য সচেতন হওয়া দরকার। সচেতনতার জন্য চর্চা অনুশীলন করা দরকার। চর্চা অনুশীলনের মধ্য দিয়ে আমরা সঠিক ব্যাঠিক বুঝতে পারবো। আমাদের মহাপুরুষদের যে জীবন সংঘর্ষ রয়েছে তার অধ্যয়ন করতে হবে, আমাদের ইতিহাসের অধ্যয়ন করতে হবে, অনুশীলন করতে হবে, তারপরে আমরা নির্ণয় নিতে পারবো কোনটা উচিত কোনটা অনুচিত। না হয় আমারই সমাজে বলবে শালারা বেশি পণ্ডিত হয়ে গেছে, যুগ যুগ ধরে হয়ে আসছে আমাদের সমাজের সিস্টেম এটা। আমার বাবা যখন মারা গেলেন 2009 সালে আমি এইটাই করেছিলাম, আমার মা মারা গেলেন আমি এটাই করেছি। তো 2009 সালে বিশাল আমার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল আমার সমাজের আত্মীয় স্বজনরাই। তারা বলছিল তুই বেশি পণ্ডিত হয়ে গেলি, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, এটা আমাদের সমাজের নিয়ম, যদি সমাজের বিধি তুই না মানবি তাহলে তুই জঙ্গলে গিয়ে বাস কর। আমি আপনাদের সাথে একমত। যদি সমাজের বিধি আমরা না মানি তাহলে সমাজে বাস করার কোনো মূল্য হয় না, জঙ্গলে যেয়ে বাস করতে হয়। কিন্তু এটা কি আমার সমাজের বিধি? এটা ব্রাহ্মণের বিধি। আমার যখন মহেঞ্জোদারো হরপ্পা সিন্ধু সভ্যতা ছিল তখন কে বিধি ছিল? প্রত্যেকটা সমাজেরই একটা সুশৃঙ্খলিত নিয়ম শৃঙ্খলা থাকে, এবং সেটা ভালো সেটা খারাপ কিছু না। নিজস্ব সংস্কৃতি থাকবে, নিজস্ব রীতি রেওয়াজ থাকবে, নিজস্ব মাঙ্গলিক, নিজস্ব কোনো আচার অনুষ্ঠান, নিজস্ব কোনো সৃষ্টি, কোনো উৎপাদন, প্রত্যেকটা জায়গায় একটা নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। দুঃখের যখন ঘটনা ঘটবে, বিরহের যখন ঘটনা ঘটবে, তখনও একটা শৃঙ্খলা থাকা উচিত। তো সেটা নিজের সমাজের তৈরি করা হতে হবে। যেখানে ইংরেজরা রয়েছে তারা নিজের সমাজের শৃঙ্খলা নিজেরা তৈরি করেছে, মুসলিমরা রয়েছে নিজেদের সমাজের শৃঙ্খলা নিজেরা তৈরি করেছে, আদিবাসী সমাজের আজকে আমাদের দেশেই মানুষজন রয়েছে যারা সমাজ এদের জঘন্য রীতি রেওয়াজ মানতে না পারে, স্বাধীন সত্তাকে বিসর্জন দিতেও পারল না, যার জন্যে লোকালয় ছেড়ে আদিম মানুষের মতো পুনরায় জঙ্গলে ফিরে গেল, কিন্তু স্বাধীন সত্তাটাকে বিসর্জন দিতে পারল না। যেদের সাথে যুদ্ধে পারলাম না তাই বলে নিজের সত্তাটাকে বিসর্জন দেবো না, আবার জঙ্গলে চলে যাব, আদিম মানুষের মতো জীবনযাপন করব, কিন্তু নিজের স্বাধীন সত্তাটাকে বিসর্জন দেবো না। যার জন্য আজও লোকালয়ে আমাদের যে সমস্ত আদিবাসীরা রয়েছে সংবিধান আসার পর তাদের মধ্যে এখনও বেঁচে রয়েছে নিজস্ব কৃষ্টি, নিজস্ব কালচার, নিজস্ব রীতি রেওয়াজ। নিজস্ব রীতি রেওয়াজ তো রয়েছে, তাদের যে মাঙ্গলিক অনুষ্ঠানগুলো হয়, দেখুন বিয়ে শাদী বা অন্যান্য অনেক কিছু প্রকৃতির যে সমস্ত বিশেষ বিশেষ ঋতু পরিবর্তনের সময়, উৎপাদনের সময় এক একটা পরব হয়, নিজস্ব কৃষ্টি সংস্কৃতি, নিজস্ব ওইগুলো শৃঙ্খলা। অবশ্যই আমারও সমাজে নিজস্ব শৃঙ্খলা ছিল আদিবাসীদের মধ্যে, যেটা বেঁচে রয়েছে। তাহলে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার সময় আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, যে সমস্ত রীতি রেওয়াজ বিধি বিধান ছিল সেগুলো কই? সবটা শেষ করে দেওয়া হলো বখতিয়ার খলজির নামে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বড় বড় বিশ্ববিদ্যালয়ের সমস্ত পুঁথিপত্র তো পুড়িয়ে দেওয়া হলো, যাতে আমাদের কোনো ইতিহাস না বেঁচে থাকে, সমস্ত শেষ করে দাও, জ্বালিয়ে দাও। কিন্তু জীবন সংঘর্ষের মধ্য দিয়ে সেই ইতিহাসকে খুঁজে পাওয়া যায়। আমাদের পূর্বপুরুষদের যে জীবন সংঘর্ষ, আমাদের মহাপুরুষদের যে জীবন সংঘর্ষ, সেখানে আমাদের ইতিহাস লুকিয়ে রয়েছে। আজকে তাদের জীবন সংঘর্ষের ফলে যে সুযোগটুকু আমরা পেয়েছি সংবিধানের দৌলতে, সেখান থেকে আমাদের সব কিছু জেনে বুঝে নিতে হবে না? যদি আমরা জেনে বুঝে না নিই তাহলে আমার এই বাবা মা যতটুকু করেছে সেটুকুও তো করতে পারবো না। কেন? আমার প্রজন্মকে আমি তো পথ দেখিয়ে যাব। যদি প্রজন্মকে পথ দেখিয়ে যেতে না পারি তাহলে মান সম্মান স্বাভিমান নিয়ে বেঁচে থাকবে কী করে? সেই তো বলবে অছুত, এ বাগদি তো অছুত, এ মুচি তো অছুত।
এ মাঝি কোরা এ তো আদিবাসী, চাষা তেলি তামলি তো সালা শূদ্র, এই তো চলতে থাকবে। শুধু পুঁথিগত বা একাডেমিক কোয়ালিফিকেশান যথেষ্ট নয়, অবশ্যই একাডেমিক কোয়ালিফিকেশান দরকার, কিন্তু সমাজের যে আসল শিক্ষা, সোশ্যাল যে সামাজিক যে শিক্ষা, সেই শিক্ষাটা সমাজের মধ্যে নিয়ে যেতে হবে। ব্রাহ্মণদের সমাজ আমাদের সমাজ এক নয়। বলছে আমরা সবাই হিন্দু, না, হিন্দু বলে কোনো সমাজই নেই, কোনো জাতিই নেই, কোনো ধর্মই নেই। এই বিষয়টাই তো গণ্ডগোলের ব্যাপার। মারাত্মক ব্যাধি, আজ তো বলছে করোনা, করোনা কিছু না, এইডস কিছু না, ক্যান্সার কিছু না, মারাত্মক ব্যাধি হচ্ছে ভ্রান্তি। ক্যান্সার যার হবে সে মারা যাবে, এইডস যার হবে সে মারা যাবে, করোনা যার হবে, যার সহ্য ক্ষমতা ইমিউনিটি পাওয়ার কম, সে মারা যাবে। কিন্তু ভ্রান্তিতে এক একটা সমাজ, এক একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। হাজার হাজার বছর আমাদের এই ব্যাধি আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে ব্রাহ্মণ। ভ্রান্ত ধারণা, সবই ব্রাহ্মণ ঠিক করে দেবে। আমার মেয়ের কবে বিয়ে দেবো, ব্রাহ্মণ ঠিক করে দেবে। আমার ছেলের কবে অন্নপ্রাশন করব, ব্রাহ্মণ ঠিক করে দেবে। আমার বাবা মরেছে কি করব, ব্রাহ্মণ ঠিক করে দেবে। আমি বাড়ি করেছি, কবে গৃহপ্রবেশ করব, ব্রাহ্মণ ঠিক করে দেবে। আরে ভাই, তুমি মানুষ কি জন্য জন্ম নিয়েছো ভাই? তোমার সব কিছু যদি ব্রাহ্মণ ঠিক করে দেবে, অন্যের উপর নির্ভর করে থাকবে তুমি? বাবা এটা চেয়েছিল? বাবা তো বলেছিল মান সম্মান স্বাভিমান নিয়ে মাথা উঁচু করে বাঁচবে। পরের উপর নির্ভর করে মাথা উঁচু করে বাঁচা যায়? নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারবে না, পরের উপর নির্ভর করে ফেঁচে থাকবে আর মাথা উঁচু করে থাকবো। টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেলে মাথা উঁচু হয়ে যায় নাকি? যে স্বাধীন চিন্তা যার নেই, যে নিজের নির্ণয় নিতে পারে না, যে নিজের পরিবারের নির্ণয় নিতে পারে না, তাকে দেশের যদি আমি কর্ণধারে বসাই বা দায়িত্ব দিয়ে এমএলএ এমপি করি, সে কী করবে? সে তো নিজের মেয়ের বিয়ে কবে তোমার নিজে ঠিক করতে পারে না। দেশের সবারই এত এত লাখ লাখ কোটি কোটি মানুষের নির্ধারণ সে কী করে করবে? তো তাই তো আগে নির্ণয় নেওয়ার ক্ষমতাটা চাই, তার জন্য তো সচেতনতা চাই। তা এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। শৃঙ্খলাটা আমার সমাজের হলে আমি অবশ্যই মানতাম, নিয়মটা আমার সমাজের হলে অবশ্যই মানতাম। এগুলো বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণদের তৈরি করা, যারা তৈরি করে আমাদেরকে অপদস্থ, হেনস্থা, অপমান, দাবানোর জন্য বিধিবিধান তৈরি করেছে। যে বিধিবিধান আমাদেরকে নীচ করেছে, ছোট করেছে, সেটা আমার জন্য নয়। সেই বিধিবিধানে লাথি মারো, এটা আমি বলছি না। মহাত্মা মহাপুরুষ পেরিয়ার রামাস্বামী বলেছেন, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর অ্যানিহিলেশন অফ কাস্ট, ওখানে বলেছেন জাতি দূর করো, জাতি দূর করো বলে দিলে হবে না। দু চারটে জাতি এক জায়গায় বসে ভোজ খেয়ে নিলে হবে না। দু চারটে জাতি একে অপরকে বিয়ে শাদী করে নিলেও হবে না। এই যে আসল ঘৃণার যে জ্বর, এটা কোথায় রয়েছে? বলছে ওদের বিধান, অর্থাৎ শাস্ত্র, সেখান থেকে নির্মাণ করা হয়েছে। একজন মানুষ আর একজন মানুষকে ঘৃণা করছে অছুত জাত বলে বা ছোট জাত বলে, দোষ তার নয়। কেননা তাকে দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে তার মেন্টালি মনস্তাত্ত্বিকভাবে তৈরি করা হয়েছে যে এই জাতির সঙ্গে মেলামেশা করলে তোর পাপ হবে, অন্যায় হবে। তো কে অন্যায় করতে চাইবে, কে পাপ করতে চাইবে? তাহলে যে লোকটা এগুলো মেনে চলবে সে তো ঠিকই করছে। কেন? আমি তো ভাই পাপ করতে যাব না, আমি তো ভাই অন্যায় করতে যাব না। সে ঠিক করছে না, কিন্তু সেই বোধটাও তার নাই। একজন মানুষকে ঘৃণা করছে, এটা অপরাধ করছে, সেই বোধটাও তার নাই। কেন নাই? না, হাজার হাজার বছর ধরে একটা মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে, সমাজের একটা ধারণা তৈরি করা হয়েছে যে এইগুলো মেনে চলাটাই উচিত, যার জন্য যারা মেনে চলবে তাদেরকে ঠিক। এরকম কোনো মহিলা আমাদের যে মূল, এই আমাদের সমাজের আমাদের যে আসল ভিত আমাদের মহিলারা, তো মহিলাদের মস্তিষ্কে এটা ঢুকানো হয় সতীত্ব, লক্ষ্মী, সাবিত্রী, এইরকম কিছু প্রচলিত ক্যারেক্টার তারা তৈরি করেছে এবং আমাদের মহিলাদের মাথায় পুশ করা হয় যে যত বিধি বিধান মেনে চলবে, সন্ধে মারুলি, একাদশী, দ্বাদশী, অমুক তমুক ব্রাহ্মণদের রীতি রেওয়াজ মেনে চলবে। মা আমার খুব লক্ষ্মী। সচেতনতা নেই। সকালে উঠে গোবর দাও, সন্ধে হবে আবার ওই কাজ করো। গোবর দেওয়ার মধ্যে থেকে কি সায়েন্টিফিক মানে উন্নয়ন লুকিয়ে থাকতে পারে? সকালে উঠে বাচ্চা ছেলে মেয়েদেরকে উঠিয়ে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে শরীরচর্চা করার মধ্যে থেকে সায়েন্টিফিক কারণ আছে। কিন্তু সকালে উঠে গোবর দিয়ে বেড়ানো, তার মানে কি? ওইটা যে একটা পশুর মল, সেটা তো বোঝা উচিত। তো মলটা দিয়ে কি করে ধর্ম হতে পারে? মলটা পরিবর্তিত করে অন্য কিছু কাজে লাগানো যেতে পারে। যেমন লাখা কীটের যে মল, সেটাকে আমরা গালা হিসাবে ব্যবহার করি।
তো গোবরটাকে সার হিসাবে অন্যান্য কিছু দ্রব্য বানিয়ে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। গোবরটা কোনো পবিত্র জিনিস তো হতে পারে না। জীবজগতে তো মানুষ সর্বোন্নত প্রাণী, তাহলে যদি গরুর পায়খানাটা উন্নত হয় তাহলে মানুষ তো আরও উন্নত, তাহলে মানুষের পায়খানাটা নিয়ে তো মারুল দিলে হয় সকালবেলায়। ব্রাহ্মণরা যেটা বলে দিয়েছে সেটাই ঠিক, গরুর গোবর দিয়ে হবে, ঘোড়ার দিয়ে হবে না, হাতির দিয়ে হবে না। হাতি তো আরও অনেক বড়, তো হাতির গোবর নিয়ে করলেই তো হতো, আরও বলবান হওয়া যেত। শুধু আমাদের মহিলাদের মস্তিষ্কটাকে অন্ধবিশ্বাস কুসংস্কারচ্ছন্ন করে দেওয়া হয়ে গেল। এর মধ্যে একটা যুক্তি খুঁজতে হবে, সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, বাস্তব। আমার সমাজের উন্নতি হবে তো, আমার পরিবারের উন্নতি হবে তো সায়েন্টিফিক। আমি ধ্যান করছি, মারুল দিয়েছি, আমার স্বামী রোগ ব্যাধি হবে না, আমার সন্তানদের লেখাপড়া হবে। এটা বিদেশের যে উন্নয়নশীল দেশ, উন্নত দেশগুলো রয়েছে তাদের কাছে হাস্যকর বিষয়। মানুষগুলো কি গাধা, সাধারণ ধারণা বলতে কিছু নেই, বোধ বুদ্ধি বলতে কিছু নেই। সকালবেলায় মারুল দিলে সন্ধ্যেবেলায় শাক পুকলে ছেলে ব্লিয়েন্ট হয়, স্বামীর রোগ ব্যাধি দূর হয়। তার জন্য শরীরচর্চা করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, তার জন্য সেরকম সামর্থ্য থাকতে হবে। একটা সুস্থ বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলোকে অ্যাচিভ করার মতো সামর্থ্য নির্মাণ করতে হবে। আর সেই সামর্থ্য নির্মাণ করার জন্য আমাদেরকে ছেলে মেয়েদেরকে সেরকম প্রিপারেশান নিতে হবে। অর্থাৎ আমার পরিবারের সব প্রথম যে মাস্টার মশাই বা শিক্ষিকা, সে হচ্ছে আমার পরিবারের মা। সে মাই যদি সচেতন না হয় সমাজটা উন্নত হবে কি করে? তার মাথাতে গোবর ভরার জন্য সকালে উঠে, এই তো এখনও মারুল দিই নাই, বোমাটা কীরকম গো, 8টা পর্যন্ত ঘুমোচ্ছে, সূর্য ওঠার আগে উঠে নেয়, মারুলি দেয় নাই, সূর্য ওঠার আগে এখনও মারুলি পুছে নাই, ওই কাজটা করে নাই, ও খারাপ হয়ে গেল। কেননা আমার ওই যে মা বা শাশুড়ি মা বলছে, ও কোনো দোষ করছে না। সমাজে এটাই হয়ে আসছে, যারা ওগুলো করে তারা ভালো মেয়ে, আর যারা ওগুলো করে না তারা লক্ষ্মী ছাড়া মেয়ে। তো কে লক্ষ্মী ছাড়া হতে চাইবে? শাশুড়ি মন জোগানোর জন্য ও সকালবেলায় উঠে ওই একটা চরম শীত, একটা হালকা কাপড়কে পরে হি করে হালতে হালতে ওই কাজগুলো করে বেরোবে, শরীরে রোগ ধরাবে। মা যদি দুর্বল হয়ে রোগাক্রান্ত হয়, তার গর্ভে যে সন্তান আসবে সেও তো দুর্বল হবে, সেও তো রোগাক্রান্ত হবে। তার রোগাক্রান্ত দুর্বল শরীর নিয়ে ব্রেনের বিকাশ ঘটবে, ব্রেনের পরিপূর্ণতা আসবে। ব্রেনের পরিপূর্ণতা যেখানে আসবে না, সেখানে তার কাছ থেকে কী করে আমরা আশা করতে পারি সে বড় মাপের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সমাজ আমাদের বিশারদ হবে, সমাজের নেতৃত্ব করবে? বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মতো আমাদের সমাজে অনেক অনেক মানুষ তৈরি হবে। তো সেইরকম পরিবেশটা তৈরি করার দায়িত্ব আমাদের সমাজের সচেতন মানুষ। তো সেই রকম আমি একজন মানুষকে দেখেছিলাম, আমাদের কাকুকে, যিনি এত শত বুঝতেন না, কিন্তু আমরা যেটা করছি সেটা ঠিক করছি, সঠিক করছি, এটা সমাজে যদি হয় তাহলে সমাজে আমাদের প্রত্যেক পরিবারের বাবা মারা যেটা চায় সেটা অ্যাচিভ করা যাবে, সেটা সহজলভ্য হবে, সমাজে স্থাপিত হবে, এটা অন্তত বুঝতেন। তো যার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ দেবো আমাদের মান্যবর মেঘনাথ বাগদে এবং মধুমিতা দিকে এবং সমস্ত সন্তানদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে, যে এই মানুষটার প্রতি শ্রদ্ধা আপনারা রেখেছেন। অন্ধবিশ্বাস, কুসংস্কার যারা আমাদেরকে অচ্যুত ঘোষিত করেছে, অস্পৃশ্য ঘোষিত করেছে, সেই ব্রাহ্মণের পায়ে আপনারা নত হন নাই। আপনারা মাথা উঁচু করে স্বাধীনভাবে, স্বনির্ভরভাবে, স্বাভিমানীভাবে তা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমার বাবাকে আমরা আত্মীয় স্বজন, আমাদের যে পরিচিতি সার্কেল রয়েছে তাদেরকে নিয়ে আমরা বাবার শ্রদ্ধা জ্ঞাপন করব এবং বাবার জীবনের যে কর্মজীবন, যে ইতিবাচক দিক, সেগুলো আমরা স্মৃতিচারণা করব। আমরা দেখে এসেছি বড় বড় মানুষ যারা মনীষী, তাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। এমন কি মানুষ যে এর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করতে হবে? কোনো মানুষটাই তুচ্ছ নয়। মানে যে মহান মানুষ, একজন অনেক বড় হয়তো মন্ত্রী বা অনেক বড় বিজ্ঞানী, তার আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। সাধারণ একজন চাষিবাসী মানুষ, শ্রমিক, ভ্যান চালাতো, তার আবার শ্রদ্ধা জ্ঞাপন কী? যদি এই খেটে খাওয়া মানুষগুলো যদি খেতে খামারে পরিশ্রম না করে বিজ্ঞানী খেতে পাবে, মন্ত্রী খেতে পাবে, ওই মহান লোকগুলো যাদের স্মৃতিচারণা করি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লোক, তারা খেতে পাবে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যাদের অবদান রয়েছে। তারা বড় বিখ্যাত জ্ঞানী লোক আর উলঙ্গ বসে আছে, যাবে তার কাছে কেউ? তার যে পোশাক সেটাতে খেটে খাওয়া মানুষগুলো তৈরি করেছে। তাহলে সমাজের যারা বড় বড় লোক, তাদেরকে বড় করার পিছনে তো এই সমস্ত মানুষগুলোর একটা অবদান রয়েছে। তাহলে খ্যাতনামা কিছু করেনি, কিন্তু সমাজে প্রত্যেকটা খ্যাতনামা কাজের পিছনে কিঞ্চিত মাত্র হলেও এই শ্রমজীবী মানুষের একটা করে অবদান থাকে, যার জন্য প্রত্যেকটা মানুষই শ্রদ্ধেয়, প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে।
অন্তত পক্ষে দেশ দুনিয়ার মানুষ করুক না করুক, নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততিদেরকে তো করতে হবে। পারলে নিয়ম করে প্রতি বছর করুন। ওনার যে প্রকৃতিতে বিলয় হওয়ার দিন অর্থাৎ মৃত্যুর দিন, সেই দিন থেকে প্রতি বছর স্মৃতিচারণ দিন হিসাবে আপনারা শ্রদ্ধা অনুষ্ঠান করুন। এই আহ্বান রেখে আমি কাকুর প্রতি আবারও শ্রদ্ধা রেখে আমার কথাগুলো শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সাধনদাকে। আমরা যথারীতি 9টা থেকে যে সময় আমাদের সময়সীমা ছিল এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান শুরু করার, অলরেডি আমরা তো লেট ছিলামই। যারা দেরিতে উপস্থিত হয়েছেন তারা মদন মোহন বাগদি মহাশয়কে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের ছবির সামনে ওনার ছবির সামনে ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ করব, যারা পরে এসেছেন, দেরি করে এসেছেন।